শুরুতেই আমরা একটা বড় বিজনেস পার্টি দেখতে পাই। আর আজকে এখানেই চিনাও নামের একটা মেয়েকে দেখা যায় যে আমাদের গল্পের নায়ক, যার নাম জিনচেন, তার সঙ্গে একটা মিটিং করতে চায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনচেন এখনো এই পার্টিতে এসে পৌঁছয়নি। ঠিক তার কিছু মিনিট পরেই ওই পার্টির সামনে একটা বড় গাড়ি এসে থামে, আর সেখান থেকেই নেমে আসে ছোট্ট একটা বাচ্চা ছেলে। আর এই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে আওয়াও। সে প্রচণ্ড ডিসিপ্লিনড আর একটা স্মার্ট বাচ্চা। আর তারপর এই গাড়ি থেকে নেমে আসে আমাদের গল্পের হিরো, যার নাম জিনচেন। এই জিনচেন হচ্ছে এই বাচ্চা ছেলেটার নিজের বাবা। জিনচেন অনেক বেশি স্মার্ট আর কোম্পানির সিইও বলে সবাই তখন জিনচেনের ছবি তুলতে থাকে। জিনচেন আর ওর ছোট বাচ্চা আওয়াও, ওরা দুজন মিলেই খুবই ডিসিপ্লিনড আর ভীষণ স্মার্ট। এটা হচ্ছে জিচেনের অ্যাসিস্ট্যান্ট, যে জিচেনের সবসময় খেয়াল রাখে। এরপর ওরা সবাই মিলে পার্টির ভেতর চলে আসে। ঠিক সেই সময় আমরা আমাদের গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম জিউজিউ। জিউজিউ আজকে কিছু একটা মিশন কমপ্লিট করার জন্য এই পার্টিতে এসেছে। আর এই বাচ্চা ছেলেটা হচ্ছে জিউজিউয়ের নিজের ছেলে, যাকে অবিকল দেখতে জিনচেনের বাচ্চা আওয়াওয়ের মতো। জিউজিউ তখন বুদিংকে বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। বুদিং তখন ওর মাকে বলে, আজকের চুরিটা তোমাকে করতেই হবে মা। ওই পার্টির ভেতরে যারা যারা ছিল সবাই তখন একটা খুব দামি নেকলেসের ব্যাপারে কথা বলছিল, যে নেকলেসটা নাকি অনেক বেশি দামি। আর জিউজিউ সেই নেকলেসটা চুরি করার জন্যই এই পার্টিতে আজকে এসেছে। আর তখনই ওখানে একটা সিক্রেট রুম ছিল, যেটা পাসওয়ার্ড ওপেন করে ওই রুমের ভেতরে জিউজিউ চলে আসে। ওখানে একটা ছোট বাক্স ছিল, যেটার ভেতরে নেকলেসটা থাকার কথা। আর সেটার সামনে দাঁড়িয়ে জিউজিউ বলে, মা, আমি তোমার এই নেকলেসটা আজকে নিয়েই ছাড়বো। কিন্তু ওই বাক্সটা খুলে জিউজিউ খুব অবাক হয়ে যায়, কারণ ওটার ভেতরে কিছুই ছিল না। এদিকে সিক্রেট রুমের ওই বাক্সটা ধরা হয়েছে বলে সাইরেন বাজতে থাকে পুরো বিল্ডিং জুড়ে। তখনই আকাই নামের একটা ছেলেকে দেখা যায়, যে আসলে সমস্ত কিছু হ্যাক করে, মানে সিসিটিভি, সেখানকার পাসওয়ার্ড, সমস্ত কিছু। আর এই আকাই আড়াল থেকে জিউজিউকে হেল্প করেছে ওটা চুরি করার জন্য। এইদিকে সাইরেনের আওয়াজ পুরো বিল্ডিং এ থাকা সবাই শুনতে পেয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে আওয়াওকে তো দেখা যাচ্ছে না আশেপাশে। জিনচেন বলে, তাড়াতাড়ি করে ওকে খুঁজে বার করো। এদিকে জিউজিউ বুদ্ধি করে ওই রুমটা থেকে বেরিয়ে পালিয়ে যায় সবাই আসার আগেই। এই পার্টির ভেতরেই একটা দিকে আওয়াও আর একটা দিকে বুদিং, মানে যারা যমজ ভাই, ওরা দুজনে ঘোরাফেরা করছিল। বুদিং আসলে ওর মাকে খুঁজছিল, আর আওয়াও ওর বাবাকে। অ্যাসিস্ট্যান্ট বুদিংকে দেখে আওয়াও ভেবে ওকে কোলে তুলে নেয় আর বলে, আমি খুঁজে পেয়ে গেছি। এদিকে ঠিক সেই সময় জিচেন আর জিউজিউ, ওদের দুজনের একসঙ্গে ধাক্কা লেগে যায়। জিচেন তখন জিউজিউর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। জিউজিউ যেহেতু চুরি করতে এসেছে, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যেতে গেলে ওর হাত ধরে ফেলে জিচেন। জিচেন বলে, আমাদেরকে আগে কোনোদিনও কোথাও দেখা হয়েছে? জিউজিউ কিছু তো বলেই না, উল্টে জিচেনকে খুব জোরে মেরে ওখান থেকে চলে যায়। সেই সময় জিচেনের মনে পড়ে যায় সেই রোম্যান্টিক রাতের কথা, যে রাতে ও আর জিউজিউ অনেক রোম্যান্স করেছিল। কিন্তু স্মৃতিটা পুরোপুরিভাবে স্পষ্ট নয়। অ্যাসিস্ট্যান্ট চলে আসলে জিচেন বলে, সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করো, ওই মেয়েটাকে আমাদেরকে ধরতেই হবে। জিউজিউ এসে এরপর ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে নেয়, যাতে হুট করে ওকে চিনতে পারা না যায়। তারপর পার্টির ভেতরে আওয়াওকে দেখে জিউজিউ তখন নিজের ছেলে বুদিং মনে করে, আর জিজ্ঞাসা করে, তুমি ড্রেস কিভাবে বদলালে? যাই হোক, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট যখন বুদিংকে নিয়ে চলে আসে জিচেনের কাছে, জিচেন দেখে খুব অবাক হয়ে যায় যে তুমি ড্রেস কিভাবে বদলে নিলে এর মধ্যে। বুদিং বলে, আপনি কে আঙ্কেল? আপনাকে তো আমি চিনি না। এদিকে এমন প্রশ্ন শুনে জিচেন খুব অবাক হয়ে যায় আর ভাবে যে ছেলে নিশ্চয়ই ওর সঙ্গে দুষ্টুমি করছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে হয় ছোট বসের কোনো একটা স্বপ্ন দেখেছে, সেই জন্যই এমন করছে। বুদিং বলে, তুমি কি আমার মাকে দেখেছো? আমি মায়ের কাছে যাব। কথাটা বলে বুদিং তখন বাবা বাবা বলে ডেকে জিচেনকেই জড়িয়ে ধরে, যাতে জিচেন ওর মাকে খুঁজে দেয় তাড়াতাড়ি করে। তবে এই সমস্ত আচরণ জিচেনের কাছে খুবই অবাক লাগে, কারণ ওর ছেলে তো এমন ছিল না। এদিকে পার্কিং লটে আকাই যে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি করে জিউজিউ আওয়াওকে নিয়ে ওই গাড়িতেই উঠে পড়ে। ওরা দুজন মিলে তখন ওই নেকলেস চুরির ব্যাপারে কথা বলছিল, আর ওদের কথা শুনে আওয়াও বুঝতে পারে যে এরা দুজনে আসলে একটা চোর।
কারণ আও আও ভীষণ স্মার্ট, তাই ওদের কথা শুনেই বুঝে যায়। এদিকে জিচেন আর ওর অ্যাসিস্ট্যান্ট যখন সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় তখন আকাই হ্যাক করে সেই সমস্ত ক্যামেরার ফুটেজ বদলে দেয়। আর ভুল করে অ্যাসিস্ট্যান্টও তখন ভুলভাল বোতাম চেপে সেগুলো ডিলিটও করে দেয়। সেই জন্য জিচেন এই অ্যাসিস্ট্যান্টের ওপর অনেক বেশি রেগে যায়। জিচেন তখন কাগজের ওপর একটা ছবি আঁকে আর বলে যে এই মেয়েটাকেই খুঁজে বের করতে হবে। অ্যাসিস্ট্যান্ট এই ছবিটা দেখে তো একদম অবাক হয়ে যায় যে এমন ছবি দেখে কোনো মেয়েকে কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব। অন্যদিকে জিউ জিউ নিজের বাড়িতে সবাইকে নিয়ে চলে আসে আর দেখা যায় আও আও এতটাই বেশি ডিসিপ্লিনড একটা ছেলে যে বাড়িতে এসে ওখানে যে অগোছালো জুতোগুলো ছিল সেই সমস্ত কিছুও গুছিয়ে রাখে। আর জিচেন সে যখন বুদিংকে নিয়ে বাড়ি ফেরে, বুদিং তো জুতো পরেই বাড়ির ভেতরেই ঢুকে পড়ে। আর বাড়ির ভেতর এত দামি দামি সুন্দর খেলনা দেখে বুদিং অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। জিচেন এসে বলে, কিন্তু তুমি তো এই খেলনাগুলো নিয়ে আগে কখনো খেলতে না। বুদিং বলে, এই খেলনাগুলো তো অনেক ভালো, এগুলো নিয়েই আমি এখন খেলবো। বুদিং তখন একটা ছবি দেখতে পায় যেখানে জিচেনের সঙ্গে ওর ছেলে আওয়াওয়ের ছবি রয়েছে, আর ও দেখে বুঝতে পারে যে ওকে তো পুরো আওয়াওয়ের মতো দেখতে। তাহলে কি এই জিচেন সত্যি সত্যি ওর বাবা? এদিকে জিউ জিউ আর আকাই ওরা দুজন যখন ওই নেকলেসের ব্যাপারেই কথা বলছিল তখন ওদের কথা মন দিয়ে বুদিং শুনতে থাকে। আকাই তখন দেখায় অনলাইনে পোস্ট করা হয়েছে একটা ছবি যেখানে ওই ছবিটা দিয়ে জিউ জিউকে খোঁজা হচ্ছে। জিউ জিউ তখন এই ছবিটা দেখে একদম অবাক হয়ে যায় যে এমন ছবি দিয়ে আসলেই কি খোঁজা সম্ভব। জিউ জিউয়ের হাবভাব দেখে আওয়া বলে, এই মহিলাটা আসলেই একটা পাগল। জিউ জিউ বলে, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবার অর্ডার করো। তবে ওরা যে স্পাইসি খাবারগুলো অর্ডার করতে বলছিল সেগুলো শুনে আওয়া বলে, ওতে অনেক নুন আছে, অনেক ঝাল আছে, তেল মশলা এইসব আমি খাই না। এমন কথা শুনে জিউ জিউ খুব অবাক হয়ে যায় আর এসে বলে, কিন্তু তুমি তো এই খাবারগুলো খেতেই সবসময় বেশি পছন্দ করো। আওয়া বলে, কিন্তু এগুলো আমার এখন আর ভালো লাগছে না। তখনই জিউ জিউয়ের ফোনে জিউ জিউ আর ওর ছেলে বুদিংয়ের ছবি দেখে একদম অবাক হয়ে যায় আওয়াও, আর বুঝতে পারে এরা দুজনে আসলেই যমজ ভাই। আওয়াও তখন ভাবতে থাকে যে এই জিউ জিউ কি আসলেই ওর নিজের মা। তবে হঠাৎ করে আওয়াওয়ের পরিবর্তন জিউ জিউয়ের কাছেও খুবই অবাক লাগে। জিচেনের বাড়িতে বুদিং সে তো তার নিজের বাবাকে এত বছর পর পেয়ে খুবই খুশি। তবে জিচেনের খুব অবাক লাগে যে ওর ছেলে আওয়াও তো এরকম স্বভাবের ছিল না। আর একটু বেশি রাত হয়ে গেলে দুজন মিলেই চুপি চুপি বাড়ি থেকে পালাবে বলে ঠিক করে, কারণ একজন মায়ের কাছে যাবে আর একজন বাবার কাছে। কিন্তু দুজনেই তাদের মা বাবার কাছে ধরা পড়ে যায়। আর দুজনেই তখন সত্যি বলে দেয় যে আমি মায়ের কাছে, আর একজন বলে আমি বাবার কাছে যাব। এসব শুনে জিচেন আর জিউ জিউ দুজনেই খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে ওদের ছেলেদের কি হয়ে গেল। তখন দুজনেই ভাবে ওদের কি তাহলে কোনো মেন্টাল প্রবলেম হয়েছে। এরপরে জিচেন ওর ছেলেকে নিয়ে চলে যায় একটা সাইকিয়াট্রিস্টের কাছে আর সেখানে গিয়ে সমস্ত কিছু বলে। আর তার পরপরই জিউ জিউ সেও তার ছেলেকে নিয়ে চলে যায় সেই একই সাইকিয়াট্রিস্টের কাছে। সমস্তটা শুনে সেই সাইকিয়াট্রিস্টের মনে হয় দুটো বাচ্চা ছেলে তো একদম একই দেখতে। তবে যাই হোক, সাইকিয়াট্রিস্ট দুজনের ক্ষেত্রে সেম কথা বলে যে ওদের হয়তো পড়াশোনার চাপ অনেক বেশি পড়ে যাচ্ছে বা উল্টোপাল্টা স্বপ্ন দেখার কারণে এমনটা হতে পারে। আর কিছুক্ষণ পরে ওই সাইকিয়াট্রিস্ট ডাক্তারের চেম্বারের বাইরে দুই ভাইয়ের দেখা হয়ে যায় আর দুজন দুজনকে দেখে একদম অবাক হয়ে যায় আর তারপরেই ভীষণ খুশিও হয়ে যায়। এদিকে ওই দুই ভাইকে ওদের মা বাবা খুঁজে পাচ্ছিল না। যখনই খুঁজতে শুরু করে তখনই ওদের দুজনের আবারও দেখা হয়ে যায়। জিচেন তখন জিউ জিউকে দেখে চিনতে পারে। জিউ জিউ পালিয়ে যেতে চাইলে জিচেন ওকে ধরে ফেলে। আজকেও জিউ জিউ জিচেনকে মারতে যাবে, তবে জিচেনের সঙ্গে আজকে জিউ জিউ কিছুতেই পারে না। জিউ জিউ বলে, তুমি আমাকে বেকার বেকার সন্দেহ করছো, আমি ওই নেকলেসটা মোটেই চুরি করিনি, ওখানে তো কোনো নেকলেস ছিলই না। জিচেন বলে, আমি তোমাকে কখন বললাম যে তুমি নেকলেস চুরি করেছো? ব্যাস এভাবেই জিউ জিউ ধরা পড়ে যায়। জিচেন তখন পুলিশকে কল করতে যাবে, তবে জিউ জিউ সেটা কিছুতেই করতে দিতে চায় না। তখনই ওখানে আওয়াও এসে জিচেনকে বাবা বলে ডাকলে দুজন মিলেই ওকে নিজেদের ছেলেই মনে করে আর একসাথেই বলে যে আমার ছেলেকে তুমি কেন ছেলে বলছো। তখনই ওখানে আবার বুদিং চলে আসে আর ওরা দুজন এটা দেখে অবাক হয়ে যায় যে ওদের দুজনেরকে একদম একই দেখতে, যেটা দেখে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এরপর ওরা জিচেনের বাড়িতে চলে আসে, সেখানে বুদিং খেলনাগুলো নিয়ে খেললে এটা দেখে আওয়াওয়ের খুব বোর লাগে, কারণ এগুলো বাচ্চাদের খেলনা, ও মোটেই বাচ্চা নয়। অ্যাসিস্ট্যান্ট তারপর ওদের দুজনে ডিএনএ টেস্ট করে আনে আর দেখা যায় ডিএনএ টেস্ট রেজাল্ট পজিটিভ, মানে ওরা সত্যি সত্যি দুজন যমজ ভাই।
এটা দেখে জিচেন আর জিউজু একেবারে অবাক হয়ে যায়। জিউজু তখন কল্পনা করে যে জিচেনের সঙ্গে নিশ্চয়ই ও কোনো খুব সুন্দর রোম্যান্টিক নাইট কাটিয়েছিল, সেই জন্যই ওর চমচ দুটো বাচ্চা হয়েছিল। আর এদিকে জিচেন তখন ভাবে ওকে নিশ্চয়ই জিউজু জোর করে উল্টোপাল্টা করেছিল ওর সাথে, সেই জন্যই ওর চমচ দুটো বাচ্চা হয়েছে। না হলে এরকমভাবে দুটো বাচ্চা কোথা থেকে এলো? আর বাচ্চা দুটো যে এদের সেটা তো ডিএনএ টেস্ট রেজাল্ট বেরিয়েই গেছে। তখনই জিউজু বলে, তাহলে তুমি আসলে সেই কালপ্রিট যে আমাদেরকে অনেক বছর আগে ছেড়ে চলে গিয়েছিলে। আমি আর বুদিং সেই গাড়ি অ্যাক্সিডেন্টে তো মরেই যাচ্ছিলাম। এমনটা শুনে জিচেন খুব অবাক হয়ে যায়। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, মিথ্যে কথা বলছো তুমি আমার বসকে ছেড়ে চলে গিয়েছিলে। জিউজু বলে, হতেই পারে না, আমি তো আমার মেমোরি হারিয়ে ফেলেছি। জিনচেন বলে, আমিও আমার মেমোরি হারিয়ে ফেলেছি। এটা শুনে জিউজু হা করে হাসতে থাকে, কারণ ও বিশ্বাসই করে না দুজনের কিভাবে একই সাথে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। কিন্তু ব্যাপারটা সত্যি, ওরা দুজনেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেটা নিশ্চয়ই কোনো গাড়ি দুর্ঘটনার জন্য। আর জিচেন সেও জিউজুর এই কথাটা বিশ্বাস করে না, দুজনে কিভাবে একসাথে মেমোরি লস হতে পারে। কিছুক্ষণ পরে ওই দুই ভাই রোমান্টিক চাইনিজ ড্রামা দেখা শুরু করলে জিচেন এসে ওটা দেখতে দেয় না, কারণ ওরা বাচ্চা, এইসব দেখার বয়স হয়নি। কিন্তু জিউজু বলে এরকম চাইনিজ ড্রামা সবাই দেখতে পারে। আর এইভাবেই দুজনের মধ্যে ট্যাব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আর তারপরেই একটা খেলনা নিয়ে দুই ভাই ওরা দুজনও টানাটানি শুরু করে। আর দুই দলের ভেতরে এইভাবে টানাটানির ঝগড়া ঝামেলা দেখে একদম অবাক হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট, আর ও এই চক্করে পড়ে পুরো পাগল হয়ে যায়। কিছুক্ষণ পরে এই ঝগড়া ঝামেলা শেষ হয়। জিচেন বলে, বলো তোমার কত টাকা চাই, তুমি আমাকে বুদিংকে দিয়ে দাও। কিন্তু জিউজু কিছুতেই ওর ছেলেকে অন্য কারোর কাছে দেবে না। আও আর বুদিং দুজনেই তখন বলে যে ওরা মা বাবা দুজনকেই একসাথে চায়, কেউই কাউকে ছাড়তে চাইছে না এখন, যেহেতু ওরা ছোটবেলা থেকে একজন মাকে পায়নি আর একজন বাবাকে। এরপর ওরা দুজন কি করবে সেটা নিয়ে ওদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। তখনই ফোনের একটা অ্যালার্মে জিচেন দাঁড়িয়ে পড়ে। জিউজু ভয় পেয়ে বলে, কি করতে চলেছো তুমি এখন? জিচেন বলে, লাঞ্চের টাইম হয়ে গেছে বলেই ও কিচেনে চলে যায়। জিউজু এটা দেখে অবাক হয়ে যায় যে ঝগড়ার মাঝেও লাঞ্চ করতে চলে গেল। আওয়া বলে, আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা কাজ টাইম মতোই করা উচিত। আসলে বাবা আর ছেলে এরা তো খুবই ডিসিপ্লিন, সব সময় টাইম মতোই কাজ করে। কিন্তু সেখানে জিউজু আর ওর ছেলে বুদিং তারা একদমই উল্টো, ওদের লাইফে কোনো ডিসিপ্লিন নেই। জিচেনের ফ্রিজে সমস্ত হেলদি খাবার, মানে কোনো উল্টোপাল্টা তেল মশলা এইসব খাবার নেই। আর জিচেন সবসময় খুব হালকা খাবার খায়, ও আর ওর ছেলে একসাথে। জিচেন তারপর লাঞ্চ বানিয়ে টেবিলে এসে সার্ভ করে। শুধু ওদের জন্য নয়, সবার জন্যই বানিয়েছে। তবে বুদিং যখন ওই খাবারটা খায় ওর তো এতটাই বেশি টেস্টলেস লাগে যে ও গাল থেকে ওটা ফেলেই দেয়, যেটা দেখে খুব অবাক হয়ে যায় জিচেন। কারণ বুদিং সবসময় মশলাদার খাবার খেয়ে এসেছে, ওগুলোই ওর ভালো লাগে। তাই বুদিং রিকোয়েস্ট করে ওর মাকে যেন ভালো খাবার এনে দেয়, কারণ এই খাবার তো খেতেই পারছে না। জিউজু কিচেনে চলে আসে ওর ছেলের জন্য খাবার বানাতে। আর তখনই জিচেন এসে দেখে রান্নাঘরের অবস্থা একদম যা তা করা, কারণ জিউজু খুবই ছড়িয়ে ছিটিয়ে কাজ করে। আর কিছুক্ষণের মধ্যেই জিউজু টেস্টি খাবার বানিয়ে ফেলে। আর সেই একটু খাবার ও জিচেনকে দেয় টেস্ট করার জন্য। জিচেন তো খুবই ভালো লাগে এই খাবারটা খেয়ে, মানে খুবই টেস্টি। আর তখনই দুজনে ফিল করতে পারে, আচ্ছা আমরা কি একে অপরকে চিনি, তাহলে এরকম মনে হচ্ছে কেন? জিউজু টেবিলে খাবার সার্ভ করলে ওই খাবার যখনই জিচেন খেতে যায়, জিচেনকে মোটেই জিউজু খেতে দেয় না, বলে তুমি হেলদি খাবারই খাও। আও যখন এই টেস্টি খাবার ট্রাই করে ওর তো দারুণ পছন্দ হয়ে যায়, কারণ ওর বাবা তো সবসময় ওকে তেল নুন ছাড়া খাবারই খেতে দেয়। এদিকে জিচেনের ওই খাবারটা খাওয়ার পর আর নিজের রান্না করা খাবার খেতে ইচ্ছে করছে না। জিচেন বলে, আমরা একটা কাজ করি, আমরা চারজন মিলেই একসঙ্গে থাকা শুরু করি। এটা শুনে জিউজু একদম অবাক হয়ে যায়, কারণ এই বাচ্চা দুটো তো ওদের মা বাবা দুজনের সঙ্গেই থাকতে চায়, আর এটাই হচ্ছে তার একমাত্র সলিউশন। এরপরে জিচেন একটা উকিলের সঙ্গে কথা বলছিল, কারণ ও বুদিংয়ের কাস্টাডি চাইছিল। আসলে জিচেন আড়াল থেকে চাইছে দুটো বাচ্চাই যেন ওর কাছেই থাকে। সেদিন রাত হয়ে গেলে জিউজু যে রুমটাতে থাকবে বলে ঠিক করে, সেই রুমটাতে এসে অবাক হয়ে যায়, কারণ অনেক বড় আর দামি ঘর এটা। ঠিক সেই সময় আকাই ফোন করে জিজ্ঞাসা করে, বাড়িতে ফিরছো না কেন, সেই কখন বেরিয়েছো? আসলে বুদিং ফোন করে আকাইকে সমস্ত কিছু বলে দিয়েছে। আকাই কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এখন জিউজু এইভাবে অন্যের বাড়িতে এসে থাকছে।
আসলে আকাই আর জিউজুয়ের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আকাই সেই জিউজুয়ের পাশে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই ছিল। এইদিকে জিউজু যখন আকায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, বাইরে থেকে চুপি চুপি জিচেন ওগুলো শোনার চেষ্টা করে। কারণ জিচেন জানতে চায় যে জিউজু আসলেই ভালো মানুষ নাকি বাজে। তখনই আওয়াও এসে বলে, বাবা এইভাবে কান পাতা কিন্তু খুবই বাজে স্বভাব। আর ঘরের ভেতর থেকে জিউজু শুনতে পায় এটা, আর বুঝতে পারে যে দরজার বাইরে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে জিচেন। আর সেই জন্য তাড়াতাড়ি করে জিউজু ফোনটাও রেখে দেয়। জিচেন আরও বেশি রাত হয়ে গেলে একটা পুদিনা গাছে মাটি দিচ্ছিল। আসলে এই পুদিনা গাছ জিচেনের অনেক বেশি প্রিয়, আর এতটাই বেশি প্রিয় যে প্রত্যেকটা পাতা গুনে গুনে রাখে। পরের দিন সকাল 7:30 বেজে গেলেই জিচেন ঘুম থেকে উঠে পড়ে। আর যখনই রুমের বাইরে বেরোয়, রুমের বাইরের অবস্থা দেখে জিচেনের চোখ তো একদম ছানা বড়া হয়ে যায়। কারণ পুরো ড্রয়িং রুম যেটা ও সবসময় পরিপাটি করে রাখে, সেটা এখন একদম লণ্ডভণ্ড অবস্থা। আর দুই ভাই এমনভাবে খেলা করছে যে পুরো ঘর আর গোছানো থাকছে না। তখনই দুই ভাইয়ের লড়াই থামাতে ওখানে জিউজু চলে আসে। আর জিউজুয়ের সঙ্গে জিচেন তখন ঝামেলা শুরু করে দেয় যে বাড়ির এখানে ওখানে জিউজুয়ের জামা কাপড় পরে রয়েছে, জিউজুকেই এখন এগুলো পরিষ্কার করতে হবে। জিউজু বলে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এরকম একটু অগোছালো হয়, এটাকে মানিয়ে নিতে হয়। আর এই নিয়ে দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। এরপর সেই চিনাও নামে মেয়েটাকে দেখা যায়, আর ওর কাছেই সেই দামি নেকলেসটা রয়েছে। আসলে জিউজুয়ের ওই নেকলেসটা চুরি করার আগেই চিনাও ওর লোক দিয়ে এই নেকলেসটা চুরি করিয়ে নিয়েছিল। আর সেটা একমাত্র শুধু চিনাও আর ওর অ্যাসিস্ট্যান্ট জানে। রাত হয়ে গেলে যখন জিচেন আবারও ঘুমাতে যায়, তখন বাইরে জিউ ড্রামা দেখতে দেখতে এত কান্নাকাটি, হাসাহাসি, লাফালাফি, ঝাপাঝাপি করতে থাকে যে জিচেন একটুও ঘুমাতে পারে না। সেই জন্য জিচেন চলে আসে ঘুমের ওষুধ বানাতে, কারণ এটা না খেলে ওর আর ঘুম আসবে না। ঠিক সেই সময় ওখানে মুখে ফেস প্যাক মেখে চলে আসে জিউ, যাকে দেখে জিচেন প্রচণ্ড ভয় পেয়ে যায়। জিচেন বলে, রাতের বেলা এরকম ভূতের মতো চলাফেরা না করে ঘুমাতে পারো না? জিউ বলে, আমি এরকম রাত জাগি, তারপর অনেক দেরি করে ঘুম থেকে উঠি। কথাটা বলতে বলতে জিউ জিচেনের অনেক কাছাকাছি চলে আসে। আর জিচেন তখন জিউর মুখ থেকে পুদিনার গন্ধ পায়। জিচেন চিৎকার করতেই যাবে, তবে জিউ ওর মুখটা চেপে ধরে যাতে চিৎকার করতে না পারে, কারণ বাচ্চারা ঘুমাচ্ছে। জিচেন এসে দেখে যে নতুন যে গাছটা এনেছে ওখানে একটাও পুদিনা পাতা নেই, আর সবগুলো জিউ ছিঁড়ে ছিঁড়ে মুখের ফেস প্যাক বানিয়েছে। জিচেন এসে বলে, ওখানে 23টা পাতা ছিল, সবগুলো তুমি শেষ করে ফেলেছ। তোমার কোনো ধারণা আছে ওই গাছটা বাঁচানোর জন্য আমি কত সময় ওয়েস্ট করেছি? জিউ তো এটা নিয়ে খুব ঝামেলা করতে থাকে, কটা পুদিনা পাতাই তো এরকম নষ্ট করেছে, তাতে এমন রিয়াক্ট করার কি আছে। তখনই ওখানে বাচ্চারা চলে আসলে ওরা দুজন নাটক করে যে ওরা দুজন আসলে খুবই হ্যাপি কাপল, কিন্তু চলে গেলে আবারও দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই জিচেন যখন রান্নাঘরে চলে আসে, আজকেও রান্নাঘরের অবস্থা একদম যাতা। ফ্রিজ যখনই খোলে একটা আধ খাওয়া টমেটো নিচে পড়ে গেলে এসব দেখে জিচেনে তো খুবই ঘেন্না লাগতে শুরু করে। সমস্ত কিছু বাঁচতে মাথাটাকে ঠান্ডা করতে জিচেন তখন মেডিটেশন শুরু করে। কিন্তু তখনও জিউ এত জোরে জোরে চিবিয়ে চিবিয়ে চিপস খাচ্ছিল যে সেটার আওয়াজে মেডিটেশনটাও মন দিয়ে করতে পারে না, কারণ জিউ তখন ড্রামা দেখছিল আর হাহা করে হাসছিল। জিউয়ের জ্বালাতে জিচেন নিজের বাড়িতেই নিজে শান্তিতে থাকতে পারছে না। পরের দিন আবার জিচেন আর জিউকে একসঙ্গে দেখা যায়, আর ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। আসলে জিউ বাইরে থেকে খাবার অর্ডার করেছে, আর বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়া এটা জিচেন মোটেই পছন্দ করে না। কিন্তু তখনই দেখা যায় বাইরে থেকে কোনো খাবার আসেনি, বরং এক বাক্স পুদিনা গাছ এসেছে। জিচেন বলে, আমার আগের পুদিনা গাছটা যেমন একা খেয়ে ধ্বংস করেছো, এবার এই গাছগুলোর যত্ন তোমাকেই নিতে হবে। আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে কি করতে হয়, বাকিটা তুমি করবে। জিউ তো এই কিছু করেই না, আর সমস্ত গাছগুলো আবারও জিচেনের কাঁধে চাপিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এসব দেখে জিচেন তো জিউর ওপর অনেক বেশি রেগে যায়। দুপুরবেলা লাঞ্চের টাইম হয়ে গেলে জিচেন তখন বুদিংকে শেখাতে থাকে কিভাবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাবার খেতে হয়, কারণ এগুলো বুদিং জানে না। তবে বুদিং চেষ্টা করতে গেলে জিচেন মাঝখান থেকে বিপদে পড়ে যায়, মানে ও যে কি জ্বালায় পড়েছে নিজেই বুঝতে পারছে না। আর জিচেনের এমন হাল দেখে ওরই ছেলে হাসতে থাকে হাহা করে। এরপরে জিচেন যখন কাজ করতে বসে তখন বুদিং এসে বলে, বাবা আমার সঙ্গে লুকোচুরি খেলো। কিন্তু জিচেন সে তো কিছুতেই খেলতে চাইছিল না, কারণ কাজ করছে। তারপর জিচেন আর কি করবে, ওর ছেলের সঙ্গে ও ঘোড়া খেলতে থাকে।
শুধু তাই নয়, নিজের ছেলেকে খুশি করার জন্য ও ক্রোকোডাইলও সেজে নেয়। আর বুদিং সে তার বাবাকে এরকম ভুলভাল সাজিয়ে কষ্ট করিয়ে খুবই হ্যাপি হয়ে যায়। আর জিজেন সেও তার ছেলেকে খুশি করতে সমস্ত কিছুই করছে, কারণ যতই হোক জিজেন তো একটা বাবা, তাই ছেলেকে খুশি করতে ও সব কিছুই করবে। অন্যদিকে আও আও আর জিউজিউকে দেখা যায় ওরা দুজন শপিং করতে বেরিয়েছিল। আর তারপর যখন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, জিউজিউ ওর ছেলেকে বলে, তুমি সবসময় এরকম বড়দের মতো কেন আচরণ করো? তোমার বয়স সবে মাত্র 6। তুমি কোথায় বাচ্চাদের মতো সবসময় হাসবে খেলবে? তা না, তোমার এই বাবাটার সাথে থেকে থেকেই তোমার এই হাল হয়েছে। জিউজিউ তখন ওই মশলাদার খাবার যখন আওয়াওকে খাওয়ায়, আওয়াওয়ের তো এই খাবারগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগে। এরপর জিউজিউ ওর ছেলে আওয়াওকে সুন্দর সুন্দর এখনকার বাচ্চাদের জামা কাপড় কিনে দেয়, কিন্তু পেমেন্ট করার সময় সেখানকার এক মহিলা বলে যে কার্ডে কোনো ব্যালেন্স নেই। এটা শুনে জিউজিউ খুব অবাক হয়ে যায়। আরেকটা কার্ড দেয়, সেখানেও বলে টাকা নেই। জিউজিউ বুঝতে পারে না যে ওর কার্ডে তো টাকা ছিল, তাহলে টাকাগুলো গেল কোথায়। ঠিক সেই সময়ই ওখানে জিচেন চলে আসে আর নিজের রয়্যাল কার্ডটা দেয়, কিন্তু জিউজিউ কিছুতেই জিচেনের থেকে টাকা নিতে চায় না। আওয়াও বলে দেয় যে মায়ের একটাও ক্রেডিট কার্ডে টাকা নেই, তাই মা পেমেন্ট করতে পারছে না। জিউজিউ তো তখন খুবই লজ্জা লাগে যে ওর কার্ডে টাকা নেই, কিন্তু তবুও ও জিচেনের সামনে ভাব নিতে থাকে যেন ও অনেক বড় লোক। বাড়ি আসার পরে জিউজিউ ভাবতে থাকে ওর অ্যাকাউন্টে মাত্র আর কিছুটা টাকা আছে, তার মানে ওকে এবার কোনো না কোনো কাজ খুঁজতে হবে। তখনই বুদিং এসে ওর মাকে বলে, মা আমাকে ওই এক খেলনাটা কিনে দাও। জিউজিউ বলে, আমি আর আকাই একটা কাজ করা হয়ে গেলে টাকা পাবো, আর তখনই তোমায় কিনে দেবো। জিচেন এসে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কিনে দেবো। জিউজিউ তখন রেগে বলে, তুমি কি টাকা দিয়ে আমার ছেলেকে কেনার চেষ্টা করছো? এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেলে এই সব ঝামেলা দেখে অবাক হয়ে যায় বুদিং। মাঝরাত হয়ে গেলে দেখা যায় জিউজিউ বাইরে থেকে খাবার অর্ডার করে আজকেও খাচ্ছে, আর এই ব্যাপারটা তো জিচেনের একদম পছন্দ নয়। জিচেন বলে, তুমি কি জানো রাতে 8 ঘন্টার কম ঘুমালে মানুষ পাগল হয়ে যায়? জিউজিউ তখন জিচেনের গালে ওই খাবার এনে ঠুসে দেয়। জিচেন খাবারটা খেয়ে দেখে যে বেশ টেস্টি তো। তারপর আর কি জিচেন জিউজিউর সঙ্গে বসে পড়ে ওই খাবারটা খাওয়ার জন্য, আর একসাথে ওরা দুজন মিলে সেই খাবারটা খায় আর সাথে বিয়ারও খায়। কিন্তু খাবারটা তখন জিচেনের ভীষণ ঝাল লেগে যায়, তাই জিউজিউ ওখানে থাকা বিয়ারটাই জিচেনকে খাওয়াতে থাকে। আর এইভাবেই ওরা দুজন একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এইভাবেই জিচেন পুরোপুরি মাতাল হয়ে যায় আর বলে যে আমি আরও বেশি ড্রিঙ্ক করব। কিন্তু জিউজিউ বোঝায় যে অলরেডি জিচেন মাতাল হয়ে গেছে, আর বেশি ড্রিঙ্ক না করাই ভালো। জিচেন তখন আবারও বায়না করলে জিউজিউ ওকে বকা দিতে শুরু করে, আর এইভাবেই ওরা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর জিচেন তখন নিজেকে আর সামলাতে না পেরে জিউজিউকে কিস করে, আর জিউজিউ সেই জিচেনকে না সরিয়ে একসাথেই কিস করতে থাকে ওরা দুজনে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় জিচেন রেডি হয়ে বুদিংয়ের স্কুলে যাবে ঠিক করেছে, কারণ আজকে প্যারেন্ট টিচার মিটিং রয়েছে স্কুলে। কিন্তু জিউজিউ চাইছে না জিচেন যাক, কারণ এতদিন ধরে জিউজিউ একাই স্কুলের মিটিং সামলেছে। জিউজিউ বলে, তুমি যদি আজকে আমার সঙ্গে যাও তাহলে লোকে তোমায় আর আমায় নিয়ে উল্টোপাল্টা সম্পর্কের কথা বলবে। এই কথাটা শুনে জিচেন জিউজিউয়ের অনেক কাছে চলে আসে আর বলে, তাহলে আমাদের সম্পর্কটা কি? তখনই জিউজিউয়ের সেই কিস করার কথাটা মনে পড়ে যায়, আর এটা মনে পড়তেই ওর তো খুব লজ্জা করে। তবে জিচেনকে ধাক্কা দিয়ে বলে, তুমি যেতে পারবে না, আমি একাই যাব। কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপরে জিউজিউ সেই প্যারেন্ট টিচার মিটিংয়ে চলে আসে, আর সেখানে অন্যান্য বাচ্চার মায়েরা জিউজিউকে নিয়ে উল্টোপাল্টা বলে যে জিউজিউ নাকি একটা বড়লোক ছেলের সঙ্গে এখন সম্পর্ক করেছে আর তার বাড়িতে গিয়েই থাকছে। এই সমস্ত কথাই জিউজিউ শুনতে পায় আর ওর খুব রাগ হয়। সেই সময় ওখানে জিচেন চলে আসে আর বলে, আমার ফ্যামিলি নিয়ে উল্টোপাল্টা কথা এখানে কে বলছে? জিচেনকে এখানে দেখে জিউজিউ খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। জিচেন বলে, আমি তো এখান থেকে তোমাকে নিয়ে যেতে এসেছি বাড়িতে। এরপরে আর কি জিউজিউ রাগ করে মিটিংয়ের মাঝখান থেকেই বাইরে চলে আসে। জিউজিউ তখন রেগে বলে, আমি তো তোমাকে বলেছিলাম এখানে আসবে না, লোকে তোমায় আর আমায় দেখতে পেলে উল্টোপাল্টা কথা বলবে। এবার সবাই এইসব কথা ভাবছে, তুমি নিশ্চয়ই এখন ভীষণ খুশি হয়েছ। তখনই কিছু লোক ওখান থেকে ভারী একটা জিনিস নিয়ে যেতে লাগলে জিচেন দেখতে পায়, আর ও তখন জিউজিউকে সরিয়ে দেয় যাতে জিউজিউ একটু আঘাত না পায়। এটা দেখে জিউজিউ খুব অবাক হয়ে যায় যে জিচেন আসলে ওর কত বেশি কেয়ার করছে। জিচেন বলে, আমি তোমার পাশে এখন থেকে সব সময় থাকতে চাই। জিউজিউ বলে, তুমি আমার বাচ্চাদের বাবা হতে পারো, কিন্তু আমার হাজবেন্ড নও।
কথাটা বলে ও জিচেনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তারপর ওখান থেকে চলেও যায়। এরপর ওরা দুজন মিলে টিচারের সঙ্গে মিটিং করতে আসে আর বুদিং এর ব্যাপারে কথা বলতে আসে। সেখানে দেখা যায় বুদিং এর ব্যাপারে এখনো জিচেন অনেক কিছুই জানে না যেটা জিউ জিউ জানে। তাই টিচারের সামনেই ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ওদের দুজনের এইসব দেখে টিচার নিজেই অবাক হয়ে যায়। সেদিনই রাত হয়ে গেলে জিউ জিউ বাড়িতে এসে বুদিং এর আঁকা একটা ছবি ওপরে খুব সুন্দর জায়গায় রাখতে চায়, তবে ও ওপর থেকে পড়েই যাচ্ছিল আর ঠিক সেই সময় জিচেন এসে জিউ জিউকে বাঁচিয়ে নেয় আর এইভাবে ওরা দুজনে আবারও কাছাকাছি চলে আসে। জিউ জিউ অনেক বেশি লজ্জা পায়, সেই জন্য ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। তবে জিউ জিউর এই লজ্জা পাওয়া দেখে জিচেন খুবই খুশি হয়ে যায় আর বাচ্চারা ওদের মা বাবার এইসব হাল দেখে ওরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন সকাল হয়ে গেলেই জিউ জিউ চলে আসে ওর বাবার সঙ্গে দেখা করতে। আসলে জিউ জিউ ওর বাবাকে নিজের বাবা বলে একদমই মানে না। জিউ জিউর বাবা বলে, আমি জানতে পেরেছি তুমি অনেক বড়লোক একটা ছেলের বাড়িতে গিয়ে থাকছো, তাহলে ওর থেকে অনেকটা টাকা এনে আমাকে দাও, তাহলে আমি তোমার পিছু ছাড়বো। কিন্তু জিউ জিউ সে তো কিছুতেই টাকা দিতে চায় না ওর বাবাকে। জিউ জিউর বাবা তখন জিউ জিউকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইলে ঠিক সেই সময় ওখানে চলে আসে জিচেন। আর এখানে জিচেনকে এইভাবে দেখে জিউ জিউ খুবই অবাক হয়ে যায়। আসলে জিউ জিউকে ফলো করতে করতেই জিচেন এখানে চলে এসেছে। জিউ জিউর বাবা তখন জিচেনকে উল্টোপাল্টা বোঝাতে চাইলে তখনই ওখানে জিচেনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ওই গুন্ডা বাবাকে নিয়ে চলে যায়। জিচেন বলে, তুমি ঠিক আছো তো? জিউ জিউ বলে, ঠিক আছি। জিচেন তখন জিউ জিউকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে তোমায় আর আমাদের বাচ্চাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমার। জিউ জিউ বলে, আমি কি কাউকে ভয় পাই নাকি? জিচেন তখন আবারও জিউ জিউকে জড়িয়ে ধরে। পরের দিন জিউ জিউ ছুটতে এসে দরজা খোলে কারণ কলিং বেল বেজেছে, কিন্তু দেখা যায় আকাই এসেছে বাড়িতে। আর আকাইকে এইভাবে দেখে জিউ জিউ সে তো প্রচন্ড অবাক হয়ে যায়। আকাইকে জোর করে এখান থেকে বার করে দিতে চায়, কিন্তু আকাই তো উল্টে ঘরের ভেতরেই ঢুকে পড়ে আর বলে, তুমি একদম ঘরে যেতে পারবে না। কিন্তু আকাই সে তো ঘরে ঢুকবেই। আকাইকে দেখে বুদিং অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর ওদের দেখা হয়েছে আর এই আকাইকে বুদিং বাবা বাবা বলেই ডাকে। আর ঠিক সেই সময় ওখানে চলে আসে জিচেন। আকাই বলে, ও আচ্ছা, আপনি তাহলে জিউ জিউয়ের সেই পুরনো বন্ধু, যে বন্ধু ওকে বাড়িতে থাকতে দিয়েছে। আসলে জিউ জিউ আকাইকে ঠিক এই ঢপটাই দিয়েছে। আওয়াও এসে জিজ্ঞাসা করে, বাবা ওই লোকটা কে? এদিকে আকাই সে তো দেখে অবাক হয়ে যায়, বুদিং আর আওয়াও এদের দুজনকে তো একদম একই দেখতে। জিচেন তখন অনেক প্রাউড ফিল করতে থাকে যে বাচ্চা দুজনের বাবা ও যে নিজে সেটা তো খুব ভালো করেই জানে। আর আকাই এটা বুঝতে পেরে জিচেনকে মারতে আসে আর ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এদিকে বাচ্চা দুটো বলতে থাকে যে আমাদের আসল বাবা তাহলে কে? কিছুক্ষণ পরে ঝগড়া ঝামেলা থেমে যায় আর আকাই তখন জিচেনকে বলে, তুমি তোমার ওয়াইফ আর বাচ্চাকে অনেক বছর আগে একা ছেড়ে চলে গিয়েছিলে। জিচেন বলে, তোমার কাছে কি তেমন কোনো প্রমাণ আছে? আকাই তখন জিউ জিউর হাত ধরে বলে, চলো এখান থেকে। কিন্তু জিচেন সে তো জিউ জিউকে কিছুতেই যেতে দেয় না, তাই দুজন মিলে জিউ জিউর হাত ধরে টানাটানি শুরু করে। জিউ জিউ তখন রেগে বলে, আমার তোমাদেরকে কিছু বলার আছে। জিচেন আকাইকে বলে, আমার পরিবার থেকে দূরে থাকো, কারণ তুমি এই বাড়ির একটা আউটসাইডার। এই কথাটা শুনে আকাই তো জিচেনের উপর অনেক বেশি রেগে যায়। জিচেন জিউ জিউর হাত ধরে বলে, আমরা দুজন এখন একে অপরকে ভালোবাসি। কিন্তু আকাই এটা কিছুতেই বিশ্বাস করে না আর বলে, তাহলে অনেক বছর আগে কেন তুমি তোমার বউ আর বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছিলে? জিচেন কিছু বলতেও পারে না, কারণ ও তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। জিউ জিউ আকাইকে বলে, আমি এখানেই থাকতে চাই। এটা শুনে আকাই অনেক বেশি স্যাড হয়ে যায় আর তারপরে মন খারাপ করে ওখান থেকে আকাই চলে যায়। জিউ জিউ তখন ওখান থেকে চলে যেতে চায়, তবে জিচেন ওর হাত ধরে আটকে দেয়। জিচেন বলে, তুমি সত্যি মন থেকে বলেছো যে তুমি এখানেই থাকতে চাও? জিউ জিউ বলে, আমি তোমাকে একবার বিশ্বাস করে দেখতে চাই। এই কথাটা শুনে জিচেন তখন জিউ জিউকে শক্ত করে জড়িয়ে ধরে। সেদিনই রাত হয়ে গেলে জিচেন যখন ঘুমাতে আসে ও দেখতে পায় ওখানে একটা গিফট বক্স আর সেটার ভেতরে রয়েছে একটা কোট, যেটা আসলে জিউ জিউ জিচেনকে গিফট করেছে। পরের দিন জিচেন জিউ জিউকে নিয়ে একটা জায়গায় চলে আসে আর বলে, আজকে আমি তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাবো। এটা শুনে জিউ জিউ তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি আগে কেন জানাওনি তোমার মায়ের সঙ্গে দেখা করাতে আনছো? তাহলে আমি একটু সেজে গুজে আসতাম। জিচেন বলে, তুমি যেরকম তোমায় তেমনই খুব ভালো দেখায়। এরপর জিচেন চলে আসে ওর মায়ের বাড়িতে আর সেখানে সাথে সাথে আওয়াও আর বুদিংকেও নিয়ে আসে। দুটো একই সেম দেখতে বাচ্চা দেখে খুবই অবাক হয়ে যায় জিচেনের মা আর বলে, দুটো আওয়াও কোথা থেকে আসলো?
আর তখনই পেছন পেছন চলে আসে জিউজু, আর জিউজু বলে আমি আসলে এই বাচ্চা দুটোর মা। জিজেন তখন ওর মায়ের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে। তবে জিজেনের মা এদের দুজনকে একসাথে দেখে ভীষণ খুশি হয়েছে, আর সাথে আবার দুটো নাতিও পেয়েছে। আজকে রাতে ওরা দুজনে জিজেনের মায়ের বাড়িতেই থেকে যায়। পরের দিন সকাল হয়ে যায় আর জিউজুর ঘুম ভাঙতেই ওর সামনে জিজেনকে দেখতে পায়, আর জিজেনকে দেখে খুবই অবাক হয়ে যায়। জিজেন তখন জিউজুর সঙ্গে রোম্যান্স করতে চায়। জিজেন বলে আমি আরও আর একটা বেবি চাই। জিউজু তখন একটু লজ্জা পেয়ে বলে কিন্তু আমাদের তো দুটো ছেলে আছে। জিজেন বলে কিন্তু এবার আমি একটা মেয়ে চাই। কথাটা বলেই জিজেন তখন জিউজুর সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। আর ঠিক সেই সময় এরকম একটা স্বপ্ন দেখে জিউজুর ঘুম ভেঙে যায়, মানে এটা পুরোটাই স্বপ্ন। জিউজুও তখন নিজের ওপরে খুব রাগ হচ্ছিল যে এমন স্বপ্ন ও কিভাবে দেখলো। আর তারপর থেকেই জিউজু জিচেনকে একটু অ্যাভয়েড করে চলছে, মানে জিচেন কাছাকাছি এসে বসলে ও সরে যাচ্ছে। এই ব্যাপারটা জিচেনও লক্ষ্য করে, তবে ও তখন জিউজুয়ের কাছাকাছি সরে আসে। জিচেন যখনই জিউজুর হাতটা ধরে ও তো একদম কেঁপে ওঠে। জিচেন বলে তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? জিউজু বলে কই না তো। কিন্তু জিচেন খুব ভালো করে বুঝতে পারছে যে জিউজু ওকে অ্যাভয়েড করছে। জিচেন বলে আমার মনে হচ্ছে কিছু তো একটা গড়বড় আছে। জিউজু ঠিক সেই সময়ই কালকে রাতে স্বপ্নের কথা মনে পড়ে যায়, আর এটা মনে পড়তেই ও তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায় লজ্জা পেয়ে। নিজের রুমে এসে জিউজু তখন জামা কাপড় গোছাতে শুরু করে, কারণ ও ঠিক করেছে এই বাড়িতে আর থাকা যাবে না। এই বাড়িতে যদিও থাকে তাহলে জিচেনের সঙ্গে ওরকম উল্টোপাল্টা কিছু হয়ে যেতেই পারে। জিচেন এসে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কিন্তু জিউজু সে তো কিছুই উত্তর দেয় না। শুধু জিউজু বলে আমি আকাইয়ের সঙ্গে একটা বিজনেস ট্রিপে যাচ্ছি। জিচেন তখন দেখে জিউজু যে ব্যাগটা গুছিয়েছে সেটা মোটেই গোছানো বলে না, কিন্তু জিচেন সে তো খুবই পরিপাটি গোছানো একটা ছেলে, তাই ও লাগেজটা খুব সুন্দর করে গুছিয়ে দেয়, যেটা দেখে জিউজু নিজেই খুব অবাক হয়ে যায় আর বলে তুমি ভীষণ অ্যামেজিং। জিউজু যখনই বেরোতে যাবে বুদিং তখন জিউজুর সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে। জিউজু বলে তুমি তোমার বাবার কাছে থাকবে আর ভাইয়ের সঙ্গে খেলা করবে। এরপর জিউজু গুড বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। জিচেন তখন বুদিংকে রেগে মেগে বলে আকাইকে কিন্তু এবার থেকে আর বাবা বলে ডাকবে না, শুধু আমাকে ডাকবে। বুদিংও তখন মেনে নেয়। যতই আকাই আর জিউজু বিজনেস ট্রিপে যাক না কেন, দূর থেকে অ্যাসিস্ট্যান্ট আর জিচেন ওরা দুজন ঠিকই নজর রাখে ওদের ওপর। অ্যাসিস্ট্যান্ট বলে এদের চক্করে পড়ে আমাকে যে আর কি করতে হবে কে জানে। এরপর জিউজু আর আকাই যখন হোটেলে থাকতে চলে আসে, সেখানকার এক মহিলা বলে যে এই হোটেলে নাকি এই একটাই রুম খালি রয়েছে, আর এখন যেহেতু ঘোরার সিজন তাই সমস্ত রুম বুকড। আকাই আর জিউজুর মধ্যে তখন বাজি হয় যে কে বিছানায় শোবে, আর সেখানে আকাই জিতে যায়, মানে ওই বিছানায় শোবে। কিন্তু জিউজু সে তো আকাইকে কিছুতেই বিছানায় শুতে দেবে না। ওই হোটেল রুমের যে মেয়েটা ছিল সে তখন চিনাও নামের ওই মেয়েটাকে মেসেজ করে ওদের দুজনের হোটেলে একসঙ্গে থাকার ব্যাপারটা জানিয়ে দেয়, আর বোঝা যায় যে চিনিয়াও নিশ্চয়ই এটার পেছনে কোনো প্ল্যান রয়েছে। কিছুক্ষণ পরে রুমের দরজা কেউ নক করে আর দেখা যায় হোটেল সার্ভিস এসেছে। জিউজুও খুব অবাক হয়ে যায়, কারণ ও তো কিছু অর্ডার করেনি, তাহলে এই খাবারটা কেন এলো। আর এইভাবেই এই হোম সার্ভিস বারবার করে আসতে থাকে এটা দিতে আর ওটা দিতে, কিন্তু জিউজু কোনোটাই অর্ডার করে না। তো বোঝা যায় এই ছেলেটা অন্য কেউ নয়, এটা তো জিচেন, সে হোম সার্ভিস ছদ্মবেশে এসেছে। আর এইভাবে প্রায় 15 থেকে 20 বার হয়ে গেলে জিউজুয়ের তো খুবই বেশি রাগ হয়ে যায়। আর তারপরে এই জিচেন তো একদম রুমের ভেতরেই চলে আসে, যেটা দেখে জিউজু খুব অবাক হয়ে যায়। এসে আবার বেডের ওপরেই বসে পড়ে। জিউজু এটা দেখে আরো বেশি করে অবাক হয়ে যায়। জিউজু মাস্ক সরিয়ে দেখে ওর সন্দেহটাই ঠিক হয়েছে, এটা তো জিচেন। আর তখনই মারপিট করতে গিয়ে ওরা দুজনে একসঙ্গে বিছানার ওপর পড়ে যায়। জিউজু তখন জিচেনের ওপর অনেক রাগ দেখাতে থাকে, কেন জিচেন ওকে ফলো করতে করতে হোটেল পর্যন্ত চলে এসেছে আর এতবার করে ওকে ডিস্টার্ব করেছে। তখনই স্নান করে আকাই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর এদের দুজনকে এই অবস্থায় দেখতে পেয়ে আকাই নিজে তো ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কিন্তু জিচেনকেও মারতেই যাবে, তবে নিজেই পা পিছলে ধপাস করে পড়ে গিয়ে মুখে আঘাত পায়। এরপর জিউজু যখন আকাইয়ের কোমরে ওষুধ লাগিয়ে দিতে চায়, এটা দেখে খুবই জেলাসি শুরু হয়ে যায় জিচেনের। জিচেন কিছুতেই জিউজুকে ওর কোমরে হাত দিতে দেয় না। আকাই বলে আমি জিউজুয়ের হাতের থেকেই ওষুধ নেব, অন্য কারোর হাত থেকে নয়। আর এইভাবে ওই ওষুধটা নিয়ে ওরা তিনজন মিলে টানাটানি শুরু করে। তারপর আর কি, হাত থেকে ওষুধের শিশিটাই পড়ে কাচের ছিল বলে ভেঙে যায়।
জিউজু তখন জিচেনকে যা নয় তাই বলে বকাবকি করে যে কেন বুদিং আর আওয়াওকে জিচেন একা রেখে এখানে চলে এসেছে। জিচেন আর কি বলবে, ও তো আর জেলাসি ধরে রাখতে না পেরে এখানে চলে এসেছে। এরপর আকাই আর জিউজু যেখানে যায় জিচেন ফলো করতে করতে ওদের সেখানেই চলে যায় আর দুজনের মধ্যে ঢুকে খুবই ডিস্টার্ব করতে থাকে। আর জিচেনকে আকাই জিউজু কেউই এখানে চাইছে না, খুবই বিরক্ত হয়ে যাচ্ছে ওরা দুজন। আকাই আর জিউজু তখন জিচেনকে বেশি করে জেলাস ফিল করানোর জন্য একসাথে খাওয়া খাই শুরু করে। আর এটা দেখে জিচেন তো খুব অবাক হয়ে যায় আর ওই তখন ওখানে চলে আসে খেয়ে ফেলে। মানে কোনোভাবেই জিচেনকে এখান থেকে তাড়ানো যাচ্ছে না। কিছুক্ষণ পরে ওই রেস্টুরেন্টেই চলে আসে চিনাও নামের ওই মেয়েটা, যার সঙ্গে মিটিং করতেই এরা দুজনে এই শহরে এসেছে। ঠিক সেই সময় ওয়াশরুম থেকে চলে আসে জিচেন। জিচেনকে দেখে চিনাও তখন চলে আসে জিচেনের হাত ধরে আর বলে তুমি এখানে কি করছো। তবে জিচেন চিনাওকে তেমন পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর ওরা চারজন মিলে একই টেবিলে বসে পড়ে। তবে চিনাও সে জিচেনের একটু বেশি কাছাকাছি থাকার চেষ্টা করে। আর এটা যখন জিউজু দেখে ওর তো প্রচণ্ড অবাক লাগে। আকাই সেও ব্যাপারটা লক্ষ্য করে। পরের দিন জিউজু চলে আসে চিনিওর সঙ্গে দেখা করতে আর আজকে ওরা ওদের যে বিজনেস ডিলটা হচ্ছে সেটা ফাইনাল করার জন্য কন্ট্রাক্ট সাইন করবে। জিউজু যখনই কন্ট্রাক্ট সাইন করতে যাবে ঠিক সেই সময় ওখানে জিচেন চলে আসে আর বলে তুমি এই কন্ট্রাক্টে সাইন করবে না। কথাটা বলেই জিচেন জিউজুকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে চিনিয়াও মোটেই খুশি হয় না। জিচেন এরপর জিউজুকে ওখান থেকে নিয়ে চলে আসে আর গাড়িতে জোর করে বসায়। জিউজু তখনও বুঝতে পারে না জিচেন কেন ওই কন্ট্রাক্টে সাইন করতে দিল না ওকে। আর সেই জন্য জিউজু জিচেনকে অনেক বেশি রাগ দেখাতে শুরু করে। জিচেন বলে তুমি তো তোমার ইচ্ছে মতোই সব কাজ করো, আমার ফিলিংসের ব্যাপারে কখনো কি কিছু ভেবে দেখেছো? আর এই ব্যাপারটা নিয়ে এই গাড়ির ভেতর ওরা দুজনে তুমুল ঝামেলা শুরু করে। আর এইভাবে ঝগড়া চলতে চলতে গাড়ি চালানোর দিকে জিচেনের মন থাকে না। আর ঠিক তখনই একটা অনেক বড় ট্রাক ওদের গাড়ির সামনে চলে আসে আর গাড়িটার তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক সেই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করার মুহূর্তে জিচেনের মনে পড়ে যায় পুরনো দিনের কথা। কিছু বছর আগে এইভাবেই গাড়ির ভেতরে দুজনের মধ্যে ঝগড়া চলছিল আর সেদিনও ঠিক এই একইভাবেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই ফ্ল্যাশব্যাকে 7 বছর আগেকার ঘটনা দেখানো হয়। একদিন জিউজিউ বিচে ঘুরতে এসেছিল আর তখনই ওর মাথা থেকে টুপিটা খুলে নিচে পড়ে যায়। জিউজিউ ওই টুপিটা তোলার চেষ্টা করছিল যখন তখনই জিচেন এসে জিউজিউকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, কারণ ও ভাবছিল যে জিউজিউ হয়তো সুইসাইড করার চেষ্টা করছে। আর প্রথম দিনই জিউজিউ জিচেনকে খুব পিটিয়েছিল, ঠিক যেমনটা আমাদের গল্পের শুরুতেই জিউজিউ জিচেনকে পিটিয়েছিল ঠিক তেমন। জিউজিউ বলে তুমি আমাকে জড়িয়ে ধরেছো কেন? আমি তো টুপিটা তোলার চেষ্টা করছিলাম। জিচেন বলে আর আমি ভেবেছিলাম তুমি হয়তো সুইসাইড করার চেষ্টা করছো। আর ঠিক এভাবেই দুজনের মধ্যে প্রথমবার দেখা হয়েছিল। আর তারপরে ওদের মধ্যে রিলেশনও শুরু হয়ে যায়। একদিন এক বিয়ে বাড়ি থেকে ওরা দুজনে যখন একসাথে ফিরে আসে সেদিন ওরা দুজন একে অপরের সাথে অনেক বেশি রোম্যান্টিক হয়ে যায়, কারণ সেদিন দুজনেই অনেক বেশি মাতাল ছিল। আর এরপর থেকে ওরা দুজনে একসঙ্গে থাকা শুরু করে আর সবসময় একসাথে অনেক রোম্যান্স করতে থাকে, কারণ তখন ওরা দুজন দুজনকে খুবই ভালোবেসে ফেলেছিল। এরপর দেখা যায় জিউজুকে আর ও তখন প্রেগনেন্ট হয়ে গেছে। ওরা দুজন মিলে তখন ওদের অনাগত বাচ্চার জন্য খুবই বেশি খুশি ছিল। আর একসাথে ওরা দুজনে আসলেই খুবই হ্যাপি কাপল ছিল। আর তারপর ওদের দুজনের দুটো বাচ্চাও হয়ে যায়, টুইন বেবি বলে কথা। তাই ওরা দুজনে আরো অনেক বেশি হ্যাপি ছিল ওদেরকে নিয়ে। একসাথে বাচ্চাদেরকে নিয়ে ওরা দুজনে খুবই ভালো সময় কাটাতো। এমনই একদিন জিচেন যখন অফিস ছেড়ে বাড়িতে ফেরে ও তখন কোথাও বাড়ির কোনো জায়গাতেই খুঁজে পায় না জিউজুকে। ওখানেই টেবিলে একটা চিঠি দেখতে পায়। জিউজুকে দেখা যায় ও গাড়িতে ওর বাচ্চাদেরকে তুলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই গাড়িতে উঠে পড়ে জিচেন। জিচেন তখন জানতে চায় তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইছো? জিউজু বলে তোমার তো একটা ফিয়ান্সি আছে, আমি তোমাকে কবে আমাকে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বিয়েও করনি। তুমি যাও ওই চিনিয়াওয়ের সঙ্গে সম্পর্ক করো। জিচেন বলে আমি চিনিয়াওকে ভালোবাসি না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে জিউজু কোনো কথাই বিশ্বাস করে না। তো বোঝা যায় সেদিন রাতে চিনিয়াওকে নিয়ে ওদের দুজনের মধ্যে তুমুল ঝামেলা চলছিল। আর এভাবেই ঝগড়া করতে গিয়ে গাড়ি চালানোর দিকে মন কমে যাওয়ায় সেই সময় গাড়িটার হয়ে যায় একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট। আবারও প্রেজেন্টেশন দেখানো হয়। সেই অ্যাক্সিডেন্টের সমস্ত কথা মনে পড়ে যায় জিচেনের, আর জিচেনের সমস্ত স্মৃতি ফিরে আসে।
জিচেনের জ্ঞান ফিরতেই ওর সামনে দেখতে পায় জিউজিউকে। জিচেন তখন জিউজিউকে শক্ত করে জড়িয়ে ধরে। জিচেন বলে, তুমি জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? জিউজিউ বলে, তুমি প্রায় গত একদিন ধরে অজ্ঞান রয়েছো আর তুমি উঠেই এইসব কথা বলছো। জিচেন বলে, তোমার কিচ্ছু মনে পড়েনি? জিউজিউ বলে, কি মনে পড়ার কথা বলছো? জিচেন বলে, আমাদের অতীত জীবনের কথা, যখন আমরা একসঙ্গে অনেক ভালো ছিলাম। জিউজিউ এখনও জিচেনের এইসব কথা বিশ্বাস করে না আর বলে, তুমি একটু রেস্ট নাও, দেখবে তোমার মাথা আবারও ঠিক কাজ করছে। এরপর জিচেন ডক্টর দেখায় আর অ্যাসিস্ট্যান্ট বলে যে ডক্টর বলেছে আপনার মাথার সমস্ত কিছুই এখন ঠিক আছে আর স্মৃতিও ফিরে এসেছে, আর এটা হয়েছে ওই কার অ্যাক্সিডেন্টটা আবারও হওয়ার জন্য। জিচেন বলে, তাহলে আমার যখন স্মৃতি ফিরে এসেছে কেন জিউজিউয়ের স্মৃতি ফিরে আসেনি? ও তো আমার সাথেই ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে। সেই দিন রাতে জিচেন বাড়িতে চলে আসে আর ক্যান্ডেল লাইট ডিনার সারপ্রাইজ করে জিউজিউকে। জিউজিউয়ের তো এটা দারুণ পছন্দ হয়। তবে জিচেন অনেক ভালোবেসে প্রত্যেকটা রান্না করলেও জিউজিউয়ের একটা রান্নাও ভালো লাগে না, হয় একটায় নুন কম না হলে নুন বেশি। জিচেনের পর জিউজিউয়ের সঙ্গে সেইভাবেই সময় কাটাতে থাকে যখন ওরা আগে একসঙ্গে সময় কাটাতো। যখন ওরা প্রেম করতো, ওরা যা যা করতো, জিচেন এখন জিউজিউয়ের স্মৃতি ফেরানোর জন্য সেই কাজগুলোই করতে থাকে। কিন্তু দিনের শেষে জিউজিউয়ের কোনোভাবেই স্মৃতি ফেরে না, সেই জন্য মনটাও খুব খারাপ হয়ে যায় জিচেনের। আসলে জিচেন চাইছে জিউজিউয়ের স্মৃতিটা ফিরে আসুক, কারণ ওই স্মৃতিতে ওদের একসঙ্গে কাটানো অনেক সুন্দর মুহূর্ত, ভালো মুহূর্ত ছিল। এমনই একদিন জিচেন ঠিক করে যে ও এবার ফাইনালি বিয়ের জন্য প্রপোজ করবে জিউজিউকে, যাতে জিউজিউ আর ও বিয়ে করে নেয়, যতই জিউজিউয়ের স্মৃতি ফিরুক বা না ফিরুক। সেই জন্য জিচেনের মা জিচেনকে সাহস দেয়। এদিকে ওয়াশরুমে যখন জিউজিউ ছিল ঠিক সেই সময় চিনিয়া ওখানে চলে আসে আর জিউজিউকে জানিয়ে দেয় যে তুমি কি জানো তোমার আড়ালে জিচেন উকিল ঠিক করেছে যাতে বাচ্চা দুজনেরই কাস্টাডি ও একা পেয়ে যায়, আর যখনই ও এটা করে নিতে পারবে তখনই ওর জীবন থেকে তোমাকে লাথি মেরে দূর করে দেবে। এটা দেখে খুবই অবাক হয়ে যায় জিউজিউ। এরপর জিউজিউ সেই ফাইলটা নিয়েই বাড়িতে চলে আসে আর এসে দেখে জিচেন খুব সুন্দর একটা ক্যান্ডেল লাইটের আয়োজন করে রেখেছে। আর জিচেন খুবই এক্সাইটেড, কারণ ও নিজের মনের কথা আর বিয়ের কথা বলবে আজকে জিউজিউকে। কিন্তু জিউজিউ তার মুখে যেন কোনো হাসি নেই। জিউজিউ এসে তখন ওখানে বসে পড়ে আর জিচেন বলে, আজকে আমি খুব খুশি হয়েছি। তখনই জিচেন যে রান্নাটা করে এনেছিল সেই রান্নাটা অনেকটা পুড়ে গেছিল আর পোড়া গন্ধ বেরোচ্ছিল। জিউজিউ বলে, অনেক বছর আগে তুমি যখন রান্না করতে ঠিক এভাবেই পুড়িয়ে ফেলতে। এমন কথা শুনে জিচেন একদম অবাক হয়ে যায় আর বলে, তোমার পুরনো সমস্ত কথা মনে পড়ে গেছে? জিউজিউ বলে, সেদিন কার অ্যাক্সিডেন্টের পর আমারও সবকিছু মনে পড়েছে। জিচেন তখন জিউজিউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ জিউজিউ তো এই ব্যাপারে জিচেনকে কিচ্ছু বলেনি। জিচেন বলে, তুমি আমাকে কেন কিছু বলনি? কেন তুমি আমাকে এতদিন ধরে মিথ্যে বলে গেছো? জিউজিউ তখন ওই ফাইলটা দেখে বলে, আর তুমি এতগুলো মাস ধরে আমাকে মিথ্যে বলে গেছো, তার বেলা কি হবে? জিচেন তখন ওই ফাইলটা দেখে বুঝতে পারে যে জিউজিউ আসলে কিসের কথা বলছে। জিউজিউ বলে, 6 বছর আগে আমি যেরকম বোকা ছিলাম ঠিক এখন আমি সেরকমই বোকা রয়ে গেছি। তোমাকে আবার বিশ্বাস করেছি, আবার ভালোবেসেছি। আমাদের ভালোবাসাটা তোমার বানানো এই রান্নাটার মতো, তুমি যতই ভালো বানানোর চেষ্টা করো না কেন সেটা পুড়েই যায়। মিস্টার জিচেন, আমি তোমার মুখটাও আর দেখতে চাই না। কথাটা বলে জিউজিউ ওখান থেকে চলে যায় আর জিচেন জিউজিউকে আটকানোর অনেক চেষ্টা করে। জিচেন বলে, আমি যখন উকিলকে ঠিক করেছিলাম তখন আমাদের ব্যাপারটা পুরো আলাদা ছিল, কিন্তু তারপর তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তখন তো আমি জানতামই না তোমার সঙ্গে আগে আমার একটা এত ভালো সম্পর্ক ছিল। জিউজিউ বলে, 6 বছর আগেও তুমি আমাকে ঠিক যেভাবে ঠকাতে ঠিক এখনও তুমি আমাকে ঠিক সেইভাবেই ঠকিয়ে আসছো। জিচেন বলে, তুমি আমাকে এমনটা ভাবো? আমাকে তুমি একটুও বিশ্বাস করো না? তুমি কি আমাদের অতীতের সব কথা ভুলে গেছো? আমাদের ভালোবাসার সেই দিনগুলো তুমি সমস্তটা কি করে ভুলে যেতে পারলে? জিউজিউ বলে, হ্যাঁ ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম বলেই 6 বছর আগে তুমি আমাকে ঠকিয়েছিলে। জিচেন বলে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? কেন তুমি সেই পুরনো অতীত নিয়ে পড়ে আছো এখনো? জিউজিউ ওখান থেকে চলে যেতে গেলে জিচেন ওকে আটকায়, কিন্তু জিউজিউ বলে, একদম আমাকে ফলো করবে না, আমি তোমার এই মুখটাও দেখতে চাই না। কথাটা বলে জিউজিউ জিচেনকে একা ফেলে ওখান থেকে চলে যায়। এরপর জিচেন যখন অনেক স্যাড হয়ে মন খারাপ করে বসেছিল ঠিক সেই সময় আও আর বুদিং বারবার এসে জিজ্ঞাসা করে, বাবা মা কোথায়? কিন্তু জিচেন সে তো কোনো উত্তরই দিতে পারে না তার এই ছোট্ট বাচ্চা দুটোকে, কারণ জিচেন নিজেও যে জানে না আসলেই জিউজিউ কোথায়।
জিচেন বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মাকে ঠিকই ফিরিয়ে আনবো। এরপরে জিচেন চলে আসে আকাইয়ের বাড়িতে আর জিজ্ঞাসা করে জিউজু কোথায় আছে। কিন্তু আকাই সে জিউজুয়ের কোনো কথাই বলতে চায় না জিচেনকে। তবে আকাই বলবে একটাই শর্তে। এরপর আকাইয়ের নোংরা জামা কাপড়গুলো জিচেনকে দিয়ে ও কাচতে শুরু করে। আর অন্যের নোংরা গন্ধওয়ালা জামা কাপড়গুলো কাচার সময় জিচেনের তো খুবই ঘেন্না করছিল। কিন্তু জিউজু কোথায় আছে এটা তো জিচেনকে জানতেই হবে, তাই ও এটাও করতে রাজি হয়ে যায়। শুধু এটুকুই না, এরপর জিচেন আকাইয়ের গা হাত পা টিপে দিতেও শুরু করে। এরপর আবার আকাই বলে ওর পায়ে পেডিকিওর করিয়ে দিতে। যেটা শুনে জিচেন তো একদম অবাক হয়ে যায়, মানে ও এখন আকাইয়ের পা পরিষ্কার করে দেবে। বেচারা জিচেন চাপে পড়ে সেইটাও করে। আকাইয়ের ওপর জিচেনের তো খুব রাগ হচ্ছিল। অন্যদিন হলে ও তো খুব মারতো ওকে, কিন্তু আজকে তো পারছে না এটা করতে। জিচেন বলে, এবার তো তুমি প্লিজ বলো যে 6 বছর আগে এমন কি হয়েছিল যে জন্য ও আমাকে এত বেশি ভুল বুঝছে। তখনই ফ্ল্যাশব্যাকে 6 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যখন চিনিয়াও আলাদা করে জিউজিউর সঙ্গে দেখা করে আর বলে, দেখো তোমাদের দুটো বাচ্চা হয়ে গেছে, কিন্তু এখনও জিচেন তোমাকে বিয়ে করেনি। আসলে জিচেনের ফ্যামিলি থেকে তোমাকে কখনোই মেনে নেবে না, আর সেটা জিচেন খুব ভালো করে জানে, সেই জন্যই তোমাকে বিয়ে করছে না। তাছাড়া অনেক বছর আগে থেকেই জিচেনের মা নিজের ছেলের বউ হিসেবে আমাকেই পছন্দ করে রেখেছে। তাই গোটা কোম্পানি শুদ্ধ সবাই জানে যে আমার সঙ্গে জিচেনের বিয়ে হতে চলেছে। আর শুধু তাই নয়, জিচেন তো আমার সঙ্গেও সম্পর্ক চালিয়ে গেছে তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন। তাহলে এমন একটা মানুষের সঙ্গে তুমি সারা জীবন কিভাবে থাকবে, তাও আবার তোমার দুটো বাচ্চা হয়ে গেছে। জিউজু অনেক ভেবে দেখলো সত্যি হয়তো জিচেনের জীবনে ওদের আর কারোর কোনো দাম নেই। সেই জন্য চিঠি লিখে বাচ্চা দুটোকে নিয়ে সেই দিন জিচিউ এখান থেকে চলে যাবে সিদ্ধান্ত নিয়েছিল। আর তারপরেই তো সেই কার অ্যাক্সিডেন্ট হয়, আর এরপর জিউজু সমস্ত স্মৃতি ভুলে যায়। আর সেই সময় আকাই জিউজুয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই জিউজুয়ের খেয়াল রাখতে শুরু করে। আর সেই সময় জিউজুয়ের কাছে শুধুমাত্র বুদিং ছিল। অন্যদিকে জিচেনের অ্যাসিস্ট্যান্ট জিচেনের কাছে আওয়াওকে এনে দেয় আর বলে, আপনার তো স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর আমরা ওই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে এই একটা বাচ্চাকেই খুঁজে পেয়েছি। আর আপনাদের ডিএনএ টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে, তার মানে এই বাচ্চাটা শুধুমাত্র আপনার। আসলে জিচেনের যে দুটো বাচ্চা আছে আর জিউজুয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, এটা চিনিয়াও ছাড়া আর জিচেন ছাড়া পৃথিবীর আর কেউ জানতো না, এমনকি জিচেনের এই অ্যাসিস্ট্যান্টও জানতো না। আর এইভাবে অ্যাক্সিডেন্টের পরে স্মৃতিশক্তি হারিয়ে দুজনের জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। দুজনের জীবনেই কিছু একটা জিনিস মিসিং ছিল, ওরা দুজনেই ফিল করতে পারতো, তবে সেটা কি বা কেন সেটা বুঝতে পারতো না। আর এইভাবেই জিউজিউ তার ছেলে বুদিং আর জিচেং তার ছেলে আওয়াওকে মানুষ করে। আকাই এই সমস্ত কথাই তখন জিচেনকে বলে, আর এটাও বলে, যদি তুমি জিউজুকে ফিরিয়ে আনতে চাও তাহলে শুধুমাত্র তোমার ভালোবাসার বিশ্বাস দিয়েই পারবে। এরপর আকাই জিউজুর ঠিকানা দিয়ে দেয়, আর দেখা যায় জিউজু মনের কষ্টে অনেক অনেক বেশি ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গেছে। আর ঠিক সেই সময় ওখানে চলে আসে জিচেন। জিচেন এসে জিউজুকে তো একদম মাতাল অবস্থায় খুঁজে পায়, আর এরকম অদ্ভুত আচরণ করতে দেখে জিচেন নিজেই খুব ভয় পেয়ে যায়। মাতাল থাকা অবস্থায় জিউজু জিচেনকে তো চিনতেই পারে না, তার বদলে ওর সঙ্গে এটা ওটা যা তা করতে শুরু করে। জিচেন বুঝতে পারে না এই পাগলি বউটাকে ও কিভাবে ঠিক করবে। জিচেন তারপর জিউজুকে ঘরে এনে শুয়ে দিতে চাইলে জিউজু সে তো জিচেনকে কোনোভাবেই ছাড়তে চায় না, আরও উল্টে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, কেন তুমি আমায় মিথ্যে বলেছিলে, কেন তুমি আমাকে ঠকিয়েছিলে, আমি আর তোমাকে কখনো ভালোবাসবো না। জিউজুকে এইভাবে কান্না করতে দেখে জিচেন বুঝতে পারে যে জিউজু আসলেই জিচেনকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু শুধুমাত্র কিছু ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে এত বেশি অঘটন ঘটেছে। পরের দিন সকাল হয়ে গেলে জিউজু যখন স্নান করে তখন ভাবতে থাকে কালকে রাতে কি হয়েছিল, আর সেই সময় সব কথা ওর মনে পড়ে যায়। আর মনে পড়তেই ও আকাইকে গালাগালি করতে থাকে, কারণ আকাই ছাড়া এই ঠিকানাটা আর কেউ জানতো না। জিউজু ওখান থেকে বেরিয়ে যেতে লাগলেই ওর জিচেনের সঙ্গে দেখা হয়ে যায়। জিচেন তখন জিউজুকে জোর করে বাইরে নিয়ে আসে, আর তারপর ওর চুলটা শোকানো শুরু করে। জিউজু তো কোনোভাবে এটা চাইছিল না, তবে জিচেন জোর করছিল। জিউজু আসলে মনে মনে চাইছিল, তবে রাগ ছিল বলে ও এটা দেখাচ্ছিল না। আর তখনই জিউজু জিচেনকে কিস করে, মানে জিচেনের ওপর জিউজুর যা রাগ ছিল সব কিছু চলে গেছে। আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপর ওরা দুজনে আবারও বাড়িতে চলে আসে, আর বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ওরা নিজেরা রুমের ভেতরে এসে রোম্যান্স করতে শুরু করে।
তখনই জিচেন কৌশল করে সেই নেকলেসটা জিউজুর গলাতে পরিয়ে দেয়, যেটা দেখে জিউজু খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এই নেকলেসটা কোথা থেকে পেলে? জিচেন বলে, এটা তো চিনিয়াও চুরি করে নিয়েছিল, আমি আবার কৌশলে চুরি করেছি। আমি তোমার জন্য চুরি কেন, ডাকাতি করতেও পারবো। জিউজু তো অনেক খুশি হয়ে যায় আর তারপরে ওরা দুজন রোম্যান্স শুরু করে আর এভাবেই সারা রাত রোম্যান্স করে কাটিয়ে দেয়। এরপর জিচেন জিউজুকে অফিসে নিয়ে আসে আর এই অফিসের নতুন ম্যানেজার পদে জিউজুকে যুক্ত করে। জিচেন তখন নিজের রেজিস্ট্রি সার্টিফিকেটটা সবাইকে দেখায়, যাতে সবাই বিশ্বাস করে এবার ওরা ফাইনালি সত্যি সত্যি বিয়ে করেছে। জিউজু বলে, এখন থেকে এই কোম্পানির ডিরেক্টর ম্যানেজার আমি, তাই এই পুরো কোম্পানিটাকে ম্যানেজ করার দায়িত্ব শুধুমাত্র আমার। তাই আমি বলবো সবাই মিলে আমাকে যেন সাহায্য করে সমস্ত কাজে, তাহলে আমরা সবাই মিলে একসাথে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই নতুন ম্যানেজারকে কোম্পানির সবাই বেশ পছন্দ করে। মিটিং রুম থেকে বেরিয়ে ওরা তখন বলে, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার হবে হানিমুন। আর এই হানিমুনে যাওয়ার জন্য জিচেন জিউজু দুজনেই বেশি এক্সাইটেড। 2 বাচ্চার মা বাবা হয়ে গেছে আর এখন ওরা যাবে হানিমুনে। এরপর ওরা সকালবেলা 4 জন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসে আর এখন ওদের ব্রেকফাস্টে হেলদি ফুডের পাশাপাশি আনহেলদি ফুডও থাকে, কারণ জিচেন হেলদি ফুড পছন্দ করলেও জিউজু আনহেলদি ফুড পছন্দ করে। তাই ওরা একে অপরে একসঙ্গে একই সাথে খাবার শেয়ার করে খায়, যাতে সবাই সব রকম খাবার খেতে পারে। কিন্তু খাবার খেতে খেতে হঠাৎ করেই জিউজুয়ের খুব বমি পাচ্ছিল। জিচেন খাবারটা খেয়ে বলে, খাবারটা তো খেতে ভালোই হয়েছে, তাহলে ওর কেন বমি পেল? আও আও আর বুদিং ওরাও বুঝতে পারে না যে ওদের মায়ের কি হয়েছে। তখনই বুদিং বলে, মনে হচ্ছে আমাদের কোনো বোন আসতে চলেছে। আর ঠিক এরকমই একটা সিনের সাথে সাথে আজকে আমাদের এই গোটা ড্রামাটা শেষ হয়ে যায়। তাহলে বলো, আজকের এই দুটো পিচ্চি বাচ্চার এই কিউট লাভ স্টোরিটা তোমাদের কেমন লাগলো? আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না কিন্তু। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও বেশি করে পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেই ভিডিও তোমার নিউজ ফিডে সবার আগে চলে আসে আর সবার আগে তুমিও সেই ভিডিওটা এনজয় করতে পারবে। আজকের জন্য বাই। সামনে খুব তাড়াতাড়ি এমনই কিউট কিউট লাভ স্টোরি নিয়ে তোমাদের সামনেই আমি হাজির হব।